আব্বু, তুমি আমার জন্য একটা শাড়ি আনলে কেন? ভাবিও তো আছে। শুধু আমার জন্য শাড়ি আনাটা তোমার উচিত হয়নি। আমার ননদের মুখে এমন কথা শুনে আমি সহ সকলেই অবাক। শ্বশুর তখন রাগে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন, শোনো মেয়ের কথা। এমন মেয়ে আমি পেটে ধরেছি যে ভরা বাড়িতে নিজের বাপকে অপমান করছে। সকলের মুখে আমার ননদকে নিয়ে নানান কথা চলছে। কেউ কেউ ওকে অভদ্র বেয়াদব ইত্যাদি বলে গালি দিচ্ছে। মেয়েটার চোখে পানি টলমল করছে। আমার ফুপু শাশুড়ি বেশ করুণ কণ্ঠে বললেন, ভাই দেখ, তুই কি মেয়ে জন্ম দিয়েছিস। একবার দেখ, বাড়ি ভরা লোকের সামনে 2 দিনের মেয়ের জন্য তোকে কি অপমানিত করলো। আর তোর এই ছেলের বউ মনে হয় ওকে কোনো তাবিজ কবজ করছে। না হলে কি কেউ ভাবির হয়ে বাপের বিরুদ্ধে কথা বলে? বিয়ে বাড়িতে এমন অনেক লোক থাকে যাদের কাজ হলো দুই পক্ষকে ব্যালেন্স করে চলা। তেমনি একজন হলো আমার স্বামী ছোট মামা। তিনি খুব সুন্দর ভঙ্গিতে আমার ননদে বললেন, তোমার ভাবি তো বিয়েতে অনেক শাড়ি পেয়েছে, তাই হয়তো তার জন্য আনেনি। তুমি এমন ব্যবহার না করলেও পারতে মামুনি। তুমি ঘরে চলে যাও। ওনার এমন কথায় মনে হলো কেউ হয়তো আছে পরিস্থিতি সামাল দিতে পারে। কিন্তু আমার ধারণা ভুল করে তিনি শ্বশুর আব্বুকে খোঁচা মেরে বলল, কি রে দুলা ভাই, মেয়েটাকে তো মানুষ করতে পারলেন না, সে বিগড়ে গেছে। কি আর করবেন বলেন, সবই কপাল। হা হা। আমার ননদ চুপচাপ সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। তারপর ঘরে দরজা আটকে রইল। আমার নাম মনমন, অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আম্মু আব্বু পছন্দ করে আলিফের সাথে বিয়ে দিয়েছেন। আলিফ চাকরি করে, ওদের বংশ নাকি ভালো। সকল কিছু খোঁজ খবর নেওয়ার পর আম্মু আব্বু আলিফকেই আমার জন্য ভালো মনে করেছে। এত সময় যার সাথে কথা হলো সে আমার ননদ আলিশা। আমরা প্রায় সমবয়সী। ও আমার থেকে 6 মাসের ছোট। আলিফ, আলিশা, শ্বশুর আর শাশুড়ি এবং আমি, এই 5 জনের ছোট্ট সংসার আমাদের। আমার বিয়ে হয়েছে আজ 3 দিন, আর এখনই এমন একটা ব্যাপার হবে আমি বুঝতে পারিনি। আলিশার জন্য খুব খারাপ লাগছে। শুনেছি ননদরা নাকি ভাবিদের সহ্য করতে পারে না। কিন্তু আলিশার এমন কাজ আমাকে কথাটা মিথ্যা ভাবতে বাধ্য করেছে। সকালের ঘটনার জন্য বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। বিকালের দিকে সকল মেহমানরা চলে গেলেন, কিন্তু তাদের আরো বেশ কয়েকদিন থাকার কথা ছিল। অফিসে জরুরি কাজের জন্য আলিফ আজ বাড়িতে নেই। সকাল থেকে কেউ কারোর সাথে কথা বলছে না। অন্যরা অনেক কানাঘুষা করছিল বলে দুপুরে খাওয়ার সময় শ্বশুর সোজা বলে দিয়েছিল, যাদের বাড়িতে বসে সমালোচনা করতে ভালো লাগছে তারা যেন চলে যায়। বিকেলে সকলে চলে গেছে। সন্ধ্যার দিকে আলিফ আসতে শাশুড়ি মা আলিফকে বললেন, তোর বউ বাড়িতে আসার পরই আমার মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছে। আজ বাড়ি ভর্তি লোকের সামনে কি অপমানটাই না করলো তোর আব্বাকে। আলিফ আমার দিকে একবার তাকিয়ে সোজা ওপরের ঘরে চলে গেল। আমাদের বিয়ে 3 দিন হলেও আলিফের সাথে আমার তেমন কথা হয়নি। আর না তো আমাদের ভেতর স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক রয়েছে। ভদ্রতার খাতিরে যেমন কথা হয় তেমনই কথা হয়েছে। আর কথা বলার তেমন সময়ও পাইনি। আমি আলিফের পেছন পেছন ঘরে চলে আসলাম। শাশুড়িমা তখন বিলাপ করেছেন তিনি কেমন ছেলে মেয়ে জন্ম দিলেন এই নিয়ে। আলিফ আমাকে দেখে ভদ্রতাসূচক হাসি হাসল। তারপর নিজের কাজে মন দিল। কোনো কাজ না পেয়ে আমি আলিশার ঘরের দিকে গেলাম। কয়েকবার ডাকার পর দরজা খুলল। চোখ মুখ ফুলে গেছে ওর। হয়তো সারাদিন কান্না করেছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি করে রেখেছো নিজের হালটা? আসো তো, হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নেবে। আর আব্বুর উপর রাগ করো না, উনি হয়তো বুঝতে পারেননি। আর আমার তো বিয়েতে পাওয়া অনেক শাড়ি আছে। আলিশা আমার দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসল। তারপর বলল, জানো তো ভাবি, কিছু সম্পর্ক থাকে যা চাইলেও সুন্দর হতে পারে না হয়তো। তুমি খাবার বেড়ে রাখো, আমি আসছি। আলিশা হয়তো আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। বলাটাও স্বাভাবিক আমার জন্য। ও কতটা গালাগালি শুনল, আর সেই আমি ওর সাথে এমন ব্যবহার করলাম। নিজের বলা কথাগুলোর জন্য খারাপ লাগছে, কিন্তু কি করব, মুখ থেকে বের হওয়া কথা তো ফিরিয়ে নেওয়া যায় না। আলিশা ফ্রেশ হয়ে খাবার খেতে আসলো। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন, বাহ, বেশ ভালোই তাবিজ করেছে তোকে। আমরা এত ডাকলাম, তুই এলি না, আর এখন ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছিস। আলিশার চোখের কোণে স্পষ্ট পানি দেখা গেল। বাম হাত দিয়ে পানি মোছে, আবার খাবার খেতে লাগলো। এক হাতে পানির গ্লাস, অন্য হাতে ভাত। ও খাবার খাচ্ছে না, বরং পানি দিয়ে গিলছে। এমন সময় আলিফ এসে খেতে বসলো। শাশুড়িমা দৌড়ে এসে ওকে সব দিতে লাগলেন। রাতের খাবার শেষ হওয়ার পর সকলে যার যার ঘরে চলে গেল। আমি আর আলিফ মুখোমুখি বসে আছি। আলিফ নিজের ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। কি বর আমার একটা!
নতুন বিয়ে হয়েছে, কোথায় একটু গল্প করব, একটু রোমাঞ্চ করব, তা না, আমার সাথে কথাও বলছে না। আগে থেকে ওর পরিচয় জানলে ওর কোলের উপরে উঠে বসে থাকতাম এখন। কিন্তু আলিফকে আমি এখনো চিনিই না ভালো করে। লজ্জা বলে একটা ব্যাপার আছে তো। বিছানায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। বাড়িতে দেরি করে ঘুম থেকে উঠতাম, ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে যেতাম। তবে ফজরের নামাজ বাদ দিতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ মুনাফিকদের জন্য কষ্টকর। কেউ না ডাকায় এই বাড়িতেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে গেলাম, কিন্তু আলিফ আর শাশুড়ি মায়ের কথা কানে আসায় সেখানেই বরফের মতো জমে গেলাম। শাশুড়ি মা আলিফকে বলেছে, তোর নবাবজাদি বউ এখনো ঘুম থেকে ওঠেনি। বাপের বাড়ি থেকে কি কাজের লোক নিয়ে এসেছে যে বসে বসে খাবে? শাশুড়ি মায়ের এমন কথায় আলিফ খুব বিরক্ত। মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, দেখো মা, আমি ওই মেয়েকে নিজের পছন্দে বিয়ে করিনি। এমনকি আমি ওকে দেখতেও যাইনি। তুমি আর বাবাই তো জোর করে বিয়েটা দিয়েছ। তাহলে আমার বউ করো কেন? ওই মেয়েকে আমি বউ হিসেবে মানিনি, কখনো মানবও না। শাশুড়ি মা আক্ষেপের সুরে বললেন, ওর বাপের 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 1 টাকাও দেয়নি। শেষ সময়ে পুলিশের ভয় দেখিয়ে বিয়ে দিয়েছে। আবার দেনমোহর পরিশোধ করে দেওয়া লাগছে বিয়ের দিনই। তুই চাইলে এই মেয়েকে ছেড়ে পছন্দের কাউকে থাকলে বিয়ে কর, আমরা আর কিছু বলবো না। আলিফের মুখে তখনও বিরক্তির ছাপ। আমাকে দেখে দুজনেই চুপ করে রইল। আমি কি বলবো বুঝতে পারছি না। এমন কথা আমি আগে জানতাম না। জানলে কখনো বিয়েতে রাজি হতাম না। মা বাবা আমাকে কোথায় পাঠিয়ে দিল। চোখের কোণে হাজারো অশ্রুকণা ভিড় করছে। গালে কারো হাতের স্পর্শ পেয়ে মুখ তুলে তাকালাম। আলিশা আমার চোখের কোণে জমে থাকা পানিটা মুছে দিল। তারপর নরম গলায় বলল, তুমি যদি কারো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে বলতে পারো। আমি ওর কথা শুনে ওকে জড়িয়ে ধরলাম। এমন একজন মানুষ লাগে যাকে জড়িয়ে ধরে সবটা বলা যায়। আমার কথাগুলো শুনে আলিশা অবাক হয়ে বলল, তুমি সত্যি বলছো তো? আমি তো বিশ্বাস করতে পারছি না। ভাইয়া এমন? ওর কথায় আমি কোনো উত্তর দিলাম না। কি বলতাম আর? কেউ তো নিজের আপন মা ভাই বাদ দিয়ে আমার কথা বিশ্বাস করবে না। আমি হলেও করতাম না। চুপচাপ ঘরে চলে গেলাম। আমার অবাধ্য চোখ থেকে পানি পড়েই যাচ্ছে। কিছুতেই কান্না থামাতে পারছি না। এমন সময় আলিফ ঘরে এলো। আলিফ আমার চোখে পানি দেখে বলল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কি উত্তর দেবো ভেবে পাচ্ছিলাম না। অনেক সময় চুপ থাকার পর বললাম, আমার বাড়ির কথা খুব মনে পড়ছে, কিছু ভালো লাগছে না। আলিফ আমার গালে হাত ডুবিয়ে দিল। তারপর আঙ্গুল দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে দিল। এই প্রথম হয়তো আলিফ আমাকে স্পর্শ করলো। কেমন একটা অনুভূতি হচ্ছে আমার। আলিফ তো আমাকে বউ হিসেবে মানবে না। তাহলে এটা কি শুধুমাত্র সহানুভূতি? শাশুড়ি মা আর আলিফের কথাগুলো মনে পড়তেই চোখ থেকে আবার পানি পড়া শুরু হয়ে গেল। আলিফ চোখ দিয়ে পড়া পানি আবারও মুছে দিল। তারপর শান্ত গলায় বলল, এত কান্না করো কেন তুমি? কি বাচ্চা নাকি? বিকেলে রেডি থাকবো। অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে যাব তোমার আব্বু আম্মুর কাছে। আম্মু আব্বুর কাছে যাব শুনে কিছুটা ভালো লাগছে। তবে ক্ষত এক জায়গায় আর অন্য জায়গাতে মলম লাগালে কি হয়? তবুও আলিফের কথায় মাথা নাড়ালাম। মায়ের সাথে আমাকে দেখা করতেই হবে। কেন এমন করে আমাকে বিয়ে দিল সেই কথা জানতে হবে। আমি কি ওদের বাড়ির বোঝা হয়ে গিয়েছিলাম নাকি? নিজের এমন চিন্তার মাঝে হঠাৎ খেয়াল করলাম আলিফ কেমন ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আলিফের চোখ এমন মনমনের মুখমণ্ডলের মাঝে সীমাবদ্ধ। কাঁদলে মনমনের ঠোঁট গোলাপি রঙের হয়ে যায়। নাক চোখ লাল হয়ে ফুলে ওঠে। এক কথায় বেশ আকর্ষণীয় লাগে মুনমুনকে দেখতে। কিছু সময় নিজের করা কাজের জন্য নিজে লজ্জা পায় আলিফ। তারপর নিজের কাজে চলে যায়। মুনমুন অবশ্য এসব লক্ষ্য করেনি। সে তো আকাশ পাতাল চিন্তা করতেই ব্যস্ত হয়ে আছে। সেদিনের পর থেকে শ্বশুর আব্বা আর আমার সাথে বা আলিশার সাথে কথা বলেনি। মাঝে মাঝে শাশুড়ি মার সাথে সামান্য কথা বলতে শুনেছি। নিজেকে যেন খাঁচায় বন্দি পাখি মনে হচ্ছে, যার ইচ্ছে থাকলেও উড়ে বেড়ানোর উপায় নেই। দুপুরে রান্নাঘরে গেলে শাশুড়ি মা কাটা গলা বলে দিয়েছে আমি যেন দুপুরে কাজ দেখাতে রান্নাঘরে না ঢুকি। তিনি একাই সব কাজ করে নিতে পারবে। আমিও আর কথা বাড়াইনি। সোজা ঘরে এসে শুয়ে আছি। কান্নার কারণে মাথাটা বড্ড যন্ত্রণা করছে। গোসল শেষ করে জোহরের নামাজ পড়ে নিলাম। তারপর আল্লাহর কাছে বিপদে সাহায্য করার জন্য বললাম। মাথাটা মনে হয় ফেটে যাবে। খাটে গিয়ে শুয়ে পড়লাম। কখন দুই চোখের পাতা এক হয়ে গেল বুঝতেই পারলাম না।
কারো চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল। কিছু বোঝা না গেলেও এটা স্পষ্ট শুনতে পেলাম, আলিফ, তুই আবার একটা মেয়েকে বিয়ে করে তোর না ঘরে নতুন বউ? এমন কথা কানে আসতে দৌড়ে গেলাম। আলিফের পাশে বধূ সাজে একটা মেয়েকে দেখতে পেয়ে আমার কেমন লাগছিল বুঝতে পারছি না। সকালে আলিফ আমার সাথে কেমন ব্যবহার করলো, আর এখন বিয়ে করে নিয়ে এসেছে। তাই হয়তো আমাকে বাপের বাড়ি রেখে আসবে বলেছিল। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখলাম আলিশা। ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আলিশা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সত্যি বলতে এমন ননদ পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ হয়। আলিশা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কান্না করো না, আগে চলো নিচে গিয়ে ব্যাপারটা কি হয়েছে। কান্নার কারণে আমার হেঁচকি উঠে গেছে, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, গিয়ে দেখার কি আছে বলো, এখান থেকেই দেখা যাচ্ছে তোমার ভাই অন্য একটা মেয়েকে বিয়ে করে এনেছে। আলিশা বেশ সিরিয়াস হয়ে বলল, জানো ভাবি, আমার ভাই এতটাও খারাপ নয়। এই বিয়েতে ওর মত ছিল না এটা আমি জানি, তবে তারও অনেক কারণ আছে। আর তুমি জানো তো, না জেনে কোনো ব্যাপারে অনুমান করা ঠিক নয়। তুমি হয়তো দেখছো মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে, সাধারণ মস্তিষ্ক এমনটাই বলবে। তবে আমাদের কোরআনের নির্দেশ মেনে চলা উচিত। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা বেশি অনুমান করা থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না, এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ বেশি তওবা কবুলকারী, অসীম দয়ালু। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনুমান থেকে বেঁচে চলো, কারণ অনুমান সবচেয়ে বড় মিথ্যাচার। আর কারো দোষ খুঁজে অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পরকে ধোঁকা দিও না, আর পরস্পরকে হিংসা করো না। একে অন্যের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করো না, এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করো না, বরং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। আলিশার কথা শুনে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। তারপর কাঁপা কাঁপা পায়ে হেঁটে নিচে গেলাম। সেখানে সবাই ইচ্ছে মতো সমালোচনা করছে। আমাকে দেখে আলিফ কিছুটা বিব্রত হলো। তখন ওকে সকলে জবাবদিহিতা করছে। আলিফ বেশ রেগে উঠে বলল, ডু আই কেয়ার ফর অ্যানিবডি? আমি কি তোমাদের তোয়াক্কা করি? আলিফের এই সামান্য কথায় সকলে চুপ হয়ে গেল। আলিফ তখনও জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি সকলের মাঝে আলিশার হাত ধরে দাঁড়িয়ে আছি। হাত ধরে দাঁড়িয়ে আছি বলতে আমার দাঁড়িয়ে থাকার শক্তিটুকু শরীরে পাচ্ছি না। বিয়ের পরে মেয়েদের কত স্বপ্ন থাকে, আমারও হাজার রঙিন স্বপ্ন ছিল, তবে তার বদলে এসব হচ্ছে। আলিফের প্রতি যে আমার ভালোবাসা আছে এমনটা নয়, কিন্তু একজন ডিভোর্সি মেয়েকে তার পরিবারকে নানান কথা শুনতে হয়। কোনো দোষ না থাকলেও লোকে নানান কথা বলে। তবে সত্যিটা না জেনে কি কাউকে নিয়ে কিছু বলা উচিত? একটা মেয়ে কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরেই তো ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেয়। কেউ কেউ আবার পরকীয়া করে। তাই বলে সকলকে কি এক মনে করা উচিত? আজ আমি চলে গেলে কাল আমার আব্বু, ভাই, আমার পরিবারের লোকজন কেউ শান্তিতে রাস্তায় যেতে পারবে না। গেলে লোকে নানান কথা জানতে চাইবে। কে পারলো না আমার মেয়ে সংসার করতে? আগে সম্পর্ক ছিল নাকি? ছেলে ভালো না? আরো কত কি! এসব প্রশ্নের উত্তর দেওয়া যে কতটা কষ্টের, তা যারা উত্তর দিয়েছে তারা জানে। আমার এমন সব চিন্তার মাঝে আলিফ বেশ সিরিয়াস হয়ে বলল, মুনমুন, তুমি আজ তোমাদের বাড়িতে যাবে তো? তাহলে রেডি হও। আমি বেশ ভয় পেয়ে গেলাম। হয়তো আজই এই বাড়িতে আমার শেষ দিন। আমার নিজে থেকে আব্বু আম্মুর চিন্তা হচ্ছে। ওনাদের মেয়ে 4 দিনও সংসার করতে পারেনি, এটা হয়তো ওনাদের মানতে কষ্ট হবে। আলিশা একটু খোঁচা মেরে বলল, ভাইয়া, এই আবুকে রেখে তুই চলে যাবি? আলিফ মনে হলো আলিশার কথাটা গায়ে মাখলো না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলো। আমিও মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, নতুন আপুকে রেখে চলে যাবেন? আলিফের মনে হয় আমার কথায় মেজাজ খারাপ হয়ে গেছে। ওর চোখে ফুটে ওঠে স্পর্শ ও বিরক্তির ছাপ ফুটে উঠেছে। তবুও শান্ত গলায় বলল, ইট উইল বি কুইট অ্যানাফ অফ ইউ কাম। আমি কি বলবো বুঝতে পারছি না। কি আজব লোক রে বাবা! আমি গেলেই হলো তার মানে? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবুও ঘরে গিয়ে রেডি হয়ে এলাম। নিচে আসতেই দেখলাম পরিবেশ একদম ঠিক আছে। আলিশার সাথে নতুন মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি সকলকে বিদায় জানিয়ে আলিফের সাথে বেরিয়ে এলাম। এখন কিছুটা ভালো লাগছে, কারণ আলিশা আসার সময় সামান্য 2 কথাই বলেছে ভয় নেই, তোমার বর তোমারই আছে। তবুও আমি স্বস্তি পাচ্ছি না।
আলিফদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশ দূরে, বাসে করে যাওয়া লাগে। অন্য যানবাহনে যেয়ে যাওয়া যায় না এমনটা নয়, তবে বেশিরভাগ লোকই বাসে করে যাতায়াত করে। আলিফও আমাকে নিয়ে বাসে চড়ে বসলো। বাসের ওঠার পর আমি একটা নিঃসংকোচে আবেদন করে বসলাম, আমি জানালার পাশে বসবো। আলিফ হাসি মুখে আমাকে জানালার পাশে সিটটা দিয়ে দিয়েছে। বাসের জানালার পাশে বসার মজাই আলাদা, কি সুন্দর বাতাস। তবে আজ আমি বিশেষ শান্তি পাচ্ছি না, হয়তো কোথাও একটা কাটা ফুটে আছে। শরীর বা মনের কোথাও কিছু হলে কোনো কাজ যে আগের মতো ভালো লাগে না, তা আমি আজ বেশ ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা, আলিফের কাছে জিজ্ঞেস করলে কেমন হয় যে ওই মেয়েটাকে, কিন্তু সরাসরি জিজ্ঞেস করতেও তো আমার কেমন লাগছে। কয়েকবার আলিফের দিকে তাকিয়েছিলাম প্রশ্নটা করতে, কিন্তু প্রতিবার সে আমার দিকে তাকিয়ে আছে দেখে আর জিজ্ঞেস করতে পারছি না। বুঝি না উনি কি আমার দিকে তাকিয়ে আছেন, নাকি আমি তাকালেই তাকাচ্ছে। সকল নীরবতা ভেঙে আলিফ আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে খুব সুন্দর লাগছে মনমন। কথাটা কেমন যেন বুকে গিয়ে লাগলো আমার। চমকে ওনার দিকে তাকালাম। খুব সুন্দর একটা হাসি ধরে রেখেছেন উনি ওনার ঠোঁটে। হাসলে যে কোনো মানুষকে সুন্দর লাগে, কিন্তু ওনাকে একটু বেশি সুন্দর লাগছে। ওনার গায়ের রং খুব একটা ফর্সা না, আবার উনি খুব বেশি লম্বাও না, 5 ফুট 6 ইঞ্চি। তবুও আমার কাছে পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ মনে হচ্ছে। উনি হয়তো একমাত্র ব্যক্তি যাকে নিয়ে এই সকল চিন্তা করা আমার জন্য হালাল, তাই এমন মনে হচ্ছে। যে কোনো মেয়ের জন্য তার স্বামী সব থেকে সুদর্শন ও আকর্ষণীয়, আমার বেলাও তাই। কথাগুলো ভেবে নিজের লজ্জা পেলাম। এমন এক সমস্যার ভিতরে যে আমার এইসব প্রেমময় চিন্তা মাথায় আসে, ব্যাপারটা ভাবতেই নিজের কাছে কেমন যেন লাগছে। তবুও ওনার কাছে জানতে চাইলাম, আপনি আমাকে দেখলেন কোথায়? আমি তো এখন বোরকা হিজাবে পরে আছি, এমনকি হিজাব দিয়ে আমার মুখটাও ঢাকা। তাহলে? আলিফ মুচকি হাসলো। এই ছেলে কি শুরু করেছে কে জানে। এত হাসির কি আছে? আমার মনে আজ আবার বসন্ত শুরু হয়েছে মনে হয়, শুধু প্রেম জেগে উঠছে। আলিফ মুচকি হেসে বলল, তুমি কি জানো না, মুসলিম রমণীদের পর্দা করা অবস্থায় সবচেয়ে সুন্দর লাগে। নীল শাড়ি, খোলা চুল, এসব কিছুর থেকে বোরকা হিজাব পরলে মেয়েদের সুন্দর লাগে। শুধু আমরা নিজেদের দৃষ্টিতে অনুভব করতে পারি না, কারণ কেউ বেপর্দায় সামনে এলে শয়তান তাকে সাজিয়ে দেখায়। আচ্ছা, একটা কথা বলো তো, একটা খোসা সহ কমলা বা কলা সুন্দর, নাকি একটা খোসা ছাড়া কমলা বা কলা সুন্দর? আলিফের এমন কথা শুনে আমার ওকে কিছুটা ভালো মনে হলো। তারপর শেষ পর্যন্ত সাহস করে ওনাকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? আলিফ আমার কথা শুনে হেসে গড়াগড়ি দিচ্ছে মনে হয়। নিজের কাজের জন্য এখন নিজের ওপরই রাগ হচ্ছে। কেন যে প্রশ্ন করতে গেলাম কে জানে। তবে এই প্রশ্নে এত হাসির কি আছে? অবশেষে আলিফ হাসি থামিয়ে বলল, হুম, অবশ্যই আমি বিবাহিত। কেন, তোমার কি মনে হচ্ছে? নেও ঠেলা। আমি তো ওই মেয়ের কথা জানতে চাইলাম, কিন্তু উনি তো মনে হয় আমার কথা মনে করে বলছেন। আমার এক হাত দিয়ে অন্যের হাতের নখ গলে নিয়ে টানাটানি করছি, আর এসব ভাবছি। আলিফ হয়তো ভাবছে যে আমি বিব্রত বোধ করছি, তাই আমার ধারণা সঠিক প্রমাণ করে উনি বলে উঠল, আচ্ছা মনমন, বিয়ে করে বউ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় যদি বউ প্রশ্ন করে যে আমি বিয়ে করেছি কিনা, তাহলে কি কেউ না হেসে থাকতে পারে বলো? ওনার এমন শান্ত সুরে কথা বলা দেখে আমি সাহস করে প্রশ্ন করলাম, আমি না, ওই আপুটাকে কি বিয়ে করেছেন? আলিফ এত সময় পর বিয়ে করেছেন প্রশ্নটার মানে বুঝতে পারল। তারপর কিছু বলতে যাবে এমন সময় ওনার ফোনটা বেজে উঠল। উনি ফোনটা বের করে নম্বরটা দেখে রিসিভ করলেন। আমাকে এক আঙ্গুল দেখালেন, মানে বোঝাতে চাচ্ছেন যে 1 মিনিট আমি কথা বলে তোমাকে ব্যাপারটা বলছি। কথা শুনে মনে হচ্ছে ওনার অফিসের কল, কি সব মিটিং ফিটিং এর কথা বলছে। আমার এবার খুব বিরক্ত লাগছে। ফোনটা বাজার আর সময় পেল না। মনের মধ্যে খচখচ করছে, না জানি উনি কি বলেন। আমার অস্থিরতা দেখে মনে হচ্ছে আমি ওনার প্রেমে পড়ে গেছি। না হলে এত চিন্তা হওয়ার তো কথা না। ওনার 1 মিনিট 30 মিনিটেও শেষ হচ্ছে না, কি সব বকে যাচ্ছে তখন দিয়ে। আর ভালো লাগে না, আমি এখন অনেক বেশি বিরক্ত হচ্ছি। সারা রাস্তা কি উনি এই ফোনে বক বক করে কাটিয়ে দিবেন? ফোনটা বের করে গল্প করা শুরু করলাম। বসে থাকতে আমার অনেক বেশি রাগ হচ্ছে। একটা গল্প পড়া শুরু করলাম, স্বামী স্ত্রীর গল্প মনে হয়। আমার জীবনটাও তো গল্প, তাই নয় কি? গল্পটা এমন, বাসরাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইবো না, শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি মুচকি হেসে বললাম, হুম, আপনি পারেন আমাকে বিশ্বাস করতে।
আমি আপনার হক কাউকে দিব না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? হুম, পারো। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো বলার সময় আমাদের দুজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আমি জানতে চাইলাম, আপনি চোখের পানি মুছুন। সে হেসে বলেছিল, এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার। আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিব না। আমিও দেব না। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো, আমি বিশ্বাস করি তোমায়। আমিও তার কথায় মুচকি হাসি দিতাম। একদিন খেয়াল করলাম, সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি আসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি? আমি আসলে এই কাগজগুলো লুকিয়ে ফেলে। কেমন একটা সন্দেহ তৈরি হলো। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি? তাই যদি না হয়, তাহলে আমায় দেখলে কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে? লুকিয়ে খেয়াল করে দেখলাম, সে কাগজগুলো ব্যানি ব্যাগে রেখে দেয়। গোসল করতে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠল। কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে। রাগে থেকে কষ্টই বেশি হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম, হাতের লেখাটা আমার। 1 মিনিট, এগুলো তো আমার ডায়েরি পেজ। তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডায়েরি থেকে বের করে দেখলাম, তাতে একটা লেখা পেজও আমার নাই। সব ছিঁড়ে নিয়ে গেছে। বাথরুম থেকে বের হয়ে এসে এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না। আমি তত সময় রেগে ফুলে বেলুন হয়ে গিয়েছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছ যে সবসময় পড়তে ইচ্ছে করে, তাই ছিঁড়ে নিয়েছি। তুমি রাগ করো না। সবসময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছে করে, কিন্তু পারি না, তাই নিয়েছি। তুমি রাগ করো না সোনা বউ আমার। আমি রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম। বিকেলে অফিস থেকে ফেরার সময় ফুচকা, চটপটি, আইসক্রিম, চকলেট, গোলাপ ফুল আর বেরি ফুলের মালা নিয়ে এসেছিল। বোকা হাসি দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো জানি না, তাই সব নিয়ে এলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না প্লিজ। তাহলে এখন আমি কিন্তু কান্না করব। তার কথা শুনে আমি ফিক ফিক করে হেসে দিলাম। সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুদিন পর আমার ফোনে অজানা একটা নম্বর দিয়ে কল আসলো। সে পাশেই বসা ছিল। আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলছে। কথা শেষে সে মুচকি হেসে বলল, আমি পাশে থাকলে লাউড স্পিকারে দিয়ে কথা বলার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়। সবাই ভালোবাসি বলে আর আপনি বিশ্বাস করে বলেন কেন? ভালোবাসার রং বদলে যেতে পারে, কিন্তু বিশ্বাস বদলায় না। হয়তো ভেঙে যায়, নয়তো অক্ষত থাকে। আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের। আর বিশ্বাস করা, প্রমাণ করা কিছুটা সহজ। ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস। বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না। তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসে তোমায়, তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায়। কারোর সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা মনে পড়বে। রাস্তা শেষ। আলিফ আমার হাত ধরে নিয়ে বাস থেকে নেমে গেল। উনার জ্বালায় তাড়াতাড়ি করতে গিয়ে গল্পটাও হারিয়ে গেল। খুব রাগ হচ্ছে এখন। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলাম। আলিফ সত্যি খুব দায়িত্বশীল একটা মানুষ। রিক্সা খোঁজার সময় আমাকে গাছের ছায়াতলে দাঁড়িয়ে রেখে গিয়েছিল। স্বামীদের এই সামান্য যত্ন নেওয়াটাও যেন অনেক কিছু। নিজের আচরণ দেখে মনে হচ্ছে আমি আলিফের প্রেমে হাবুডুবু খাচ্ছি। কিন্তু অনিশ্চিত জীবনে এমন প্রেম কি উচিত নাকি অনুচিত আমি জানি না। তবে আমার আলিফকে সত্যি ভালো লাগে। অন্তত নিজের কাছে এমনটা লাগছে যে আমি আলিফের প্রেমে পড়েছি। আলিফ অবশ্য আমাকে আর ওই মেয়েটার ব্যাপারে কোনো কথাই বলেনি। হয়তো এড়িয়ে গেছে। আমিও আর জানতে চাইনি। কেউ নিজে থেকে কিছু না বললে বারবার প্রশ্ন করা আমার মোটেও পছন্দ না। এটাকে অনেকে ইগো ভাবে, তবে আমি এমনটাই। বাড়িতে আসায় বাবা মা সবাই খুশি। বাড়িতে আসার পর আলিফ সকলকে সালাম দিল। তবে মুখে আমরা অনেকেই পায়ে হাত দিয়ে সালাম করি, কিন্তু জানি না যে এটা উচিত কাজ নয়। বাড়িতে আসার পর আলিফ আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। মানে বিশ্রাম নিতে বলেছিলাম। গিয়ে দেখি তিনি ঘুমে বিভোর হয়ে আছে। আলিফকে ঘুমাতে দেখে আমি মায়ের কাছে গেলাম। আব্বু এই অসময়ে বাজারে দৌড়েছেন। নতুন জামাই এসেছে বলে কথা। আমি আমার পিতামাতার একমাত্র সন্তান, তাই বাড়িতে আর কেউই নেই। মায়ের কাছে গিয়ে বসতেই মা নানান কথা শুরু করে দিল। কেমন আছি, কেমন ওরা সকলেই ইত্যাদি। আমি অবশ্য মাকে ওইসব কিছু বললাম না। শুষ্ক হাসি হেসে বললাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মা বেশ আগ্রহ নিয়ে বলল, তোর শাশুড়ি কোনো ঝামেলা করেনি তো আলিফের সাথে? মায়ের দিকে তাকিয়ে দেখলাম
মা উৎসুক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু শাশুড়ি কেন আলিফের সাথে ঝামেলা হবে? আমাকে মেনে নেয়নি তাই কি? কিন্তু এটা মা কি করে জানলো? আমি বেশ হতবাক হয়ে মাকে প্রশ্ন করলাম, আলিফের সাথে শাশুড়ি মা ঝামেলা কেন করবে? মা আমার এমন প্রশ্নে অনেকটা দমে গেলেন। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, না কিছু না। আমি স্পষ্ট বুঝতে পারলাম মা আমার থেকে কিছু লুকিয়ে রেখেছে। কিন্তু কি? সবকিছুই আমার কাছে রহস্য মনে হচ্ছে। আমিও কম নাছোড়বান্দা নই। শেষ পর্যন্ত মা আমার কাছে সব বলতে বাধ্য হলো। কিন্তু মায়ের কথা শুনে আমি বরফের মতো জমে গেছি। আলিফ তাহলে এমনটা করেছে? মা কথাগুলো বলার সময় আলিফের প্রশংসা করতেই ব্যস্ত ছিল। ব্যাপারটা হলো এমন, বিয়ের দিন আলিফ জানতে পারে ওর বাড়ির লোক 5 লাখ টাকা দাবি করেছে। কিন্তু আলিফ সরাসরি বলে দেয় সে যৌতুক নিয়ে বিয়ে করবে না। কোনো কথায় যখন কাজ হচ্ছিল না, তখন আলিফই আব্বুকে বলে দেয় ওনাদের পুলিশের ভয় দেখাতে। আবার আলিফ নিজেই দেড়মোহর পরিশোধ করে দিয়ে বিয়ে করে। আলিফের এমন গুণ দেখে আমি গলে পানি হয়ে গিয়েছি। কিন্তু এমনটা কেন করলো আলিফ? আমার আলিফের ব্যাপারে জানতে খুব ইচ্ছে করছে। আর ওই মেয়েটার ব্যাপারে। তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আলিফের কাছে গেলাম। নবাবজাদা এখনো ঘুমাচ্ছেন। আমার একটা অভ্যাস আছে, বাইরে থেকে আসলেই গোসল করতে হয়, নয়তো কেমন একটা লাগে। স্কুল কলেজ থেকে ফিরে গোসল করতাম, ওই অভ্যেসটা রয়ে গেছে। আলমারি থেকে 3 পিস নিয়ে বাথরুমে চলে গেলাম। অনেকদিন শাড়ি পরেছি, আর ভালো লাগছে না। শখ করে 1-2 দিন শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু রোজ রোজ কি শাড়ি পরা যায় নাকি? গোসল ছেড়ে বাইরে আসতে দেখলাম আলিফ ঘুম দিয়ে উঠে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। আমাকে দেখে কিছু সময় ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো, তারপর সোজা বাথরুমে চলে গেল। আমার ঘর, আর ভাবটা এমন যেন ঘরটা ওনার। আলিফ ফ্রেশ হয়ে আসার পর মা রান্নাঘর থেকে ডাক দিল। আব্বু রাতের জন্য বিরিয়ানি কিনে এনেছেন। সকলে মিলে রাতের খাওয়া শেষ করলাম। বাড়িতে আসার পর বেশ ভালো লাগছে। নিজের চেনা পরিবেশ, নিজের ঘর। আলিফ আব্বু আমার কাছে জামাই রাজা হয়ে গেছে মনে হয়। ওদের ভাব দেখে তাই মনে হলো। অবশ্য যে ছেলে শ্বশুর বাড়ি থেকে কোনো টাকা না নিয়ে দেনমোহর পরিশোধ করে বিয়ে করে, তার উপর যে কেউ ওই গদগদ খাবে, এটাই স্বাভাবিক। আলিফ খাওয়া শেষ করে আব্বুর সাথে কোথায় একটা গেল, মনে হয় ঘুরতে গেছে। আব্বুর খাওয়ার পর একটু বাইরে যাওয়ার অভ্যাস আছে। মা অবশ্য এত সময় ঘুমিয়ে গেছে। মা রাত খুব কম জাগতে পারে। কিছু করার না পেয়ে একটা গল্পের বই বের করলাম। কলেজ জীবন থেকে কয়েকটা বই কিনে রাখতাম, ওইগুলোর একটা। কিন্তু পড়তে ভালো লাগছে না। মনের ভিতর খচখচ করছে। ওই মেয়েটাকে জানতে ইচ্ছে করছে অনেক। আচ্ছা, ওই মেয়েটা যদি আলিফের বউ হয়, তাহলে কি আমাকে ছেড়ে দেবে আলিফ? আর আলিফ যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে, তাহলে আমার সাথে বা আসলো কেন আমাকে রেখে যেতে? কিছু ভালো লাগছে না এখন। এমন সময় আলিফ ঘরে আসলো। আলিফ একটু হেসে বলল, এই নাও, এইটা তোমার। আমি ওর হাতের দিকে তাকিয়ে দেখলাম একটা ছোট বেলি ফুল। একটাই, কিন্তু খুব সুন্দর। আমি ওর হাত থেকে মন মরা হয়ে ফুলটা নিলাম। আলিফ কপাল কুঁচকে তাকিয়ে আছে। তারপর জিজ্ঞেস করলো, অ্যানি প্রবলেম? সমস্যা তো আছেই, কিন্তু কি বলবো উনি তো উত্তর দেয় না। তাও মুচকি হেসে বললাম, মশারি টানাতে পারছি না। আলিফ বেশ ভাব নিয়ে বলল, লেট ইউ অ্যান্ড মি ডু ইট। আমি বেশ রাগী গলায় বললাম, আমি পারবো না, আপনি একাই করেন। খুব বিরক্ত লাগছে ওনার ওপর। এখনো ওই মেয়েটার কথা কিছু বলল না। আলিফ একাই মশারি টানিয়ে আমাকে ডাকলো। আমাদের ভিতর কিছু না থাকলেও আমরা এক হাতে ঘুমিয়েছি সব দিন। বিছানায় যাওয়ার পর উনি বেশ সিরিয়াস হয়ে বললেন, কোনো সমস্যা হয়েছে কি? এমন মনমরা হয়ে আছে কেন? আমি আস্তে করে বললাম, আসলে আমি কিছু জানতে চাইলে আর কেউ সেই প্রশ্নের উত্তর না দিলে খুব রাগ হয় আর খারাপ লাগে তাই। আলিফ কিছু সময় চিন্তা করলো, তারপর মৃদু হেসে বলল, তুমি বাসে ওই মেয়েটার কথা জানতে চেয়েছিলে। আমি ওই পয়েন্টটা মিস করে গিয়েছি। আচ্ছা শোনো, ওইটা আমার খালাতো বোন। বিয়ের দিনে আসতে পারিনি, তাই সেদিন এসেছিল। তুমি হয়তো খেয়াল করবে মা কিছুই বলেনি সেদিন। ব্যাপারটা হয়েছে এমন, ও সাজতে খুব পছন্দ করে তাই বউ সেজে চলে এসেছে। তার ভাষ্যমতে বিয়ের দিন সাজতে পারিনি, তাই সেদিন বউদের মতো সেজে এসেছিল। আর আমাদের সমাজের লোকজন তো খুব ভালো। একসাথে কাউকে দেখলেই মনে করে যে বিয়ে করে নিয়ে এসেছে বউ বা প্রেমিকা। এসব ছাড়া মনে হয় পৃথিবীতে আর কোনো সম্পর্ক নেই। আই ডোন্ট নো হিথার দ্য রিডস অর নট। কথাগুলো বলে আলিফ বিরক্তি প্রকাশ করলো।
আমার মনটা নিমিষেই ভালো হয়ে গেছে। মনে হচ্ছে অনেক বড় একটা পাথর মন থেকে নেমে গেল। আমি মুগ্ধ দৃষ্টিতে আলিফের দিকে তাকিয়ে আছি। আলিফ কিছু সময় চুপ থেকে আবারও বলতে লাগলো, আসলে মুনমুন, আমার বিয়েটা বাড়ি থেকে রোজ করে ঠিক করেছে। আমি বিয়েতে রাজি ছিলাম না। এমনটা নয় যে তোমাকে পছন্দ নয়, তবে মা বাবা যদি না জানিয়ে বিয়ে তারিখ নির্ধারণ করে আসে, তাহলে কি কারো ভালো লাগে বলো? আমি কখনো প্রেম করিনি, কোনো খারাপ কাজও করি না। তাও যখন আম্মু আব্বু এমনটা করলো আমি ঠিক মেনে নিতে পারিনি। তুমি আমাকে একটু সময় দাও, আমি সবটা গুছিয়ে নেব। এই কয়েকদিনে যা বুঝলাম, তুমি খুব ভালো মেয়ে। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, তাই তোমাকে স্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। অনেক আবেগ নিয়ে উনি কথাগুলো বলছিলেন। ওনার শেষ কথাগুলো শোনার পর আমার বেশ লজ্জা লাগছে, তাই চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়লাম। তারপর বালিশে মুখ গুজে রাখলাম। আলিফ হয়তো বুঝতে পারলো আমি বিব্রত হচ্ছি, তাই সেও চুপচাপ শুয়ে পড়ল। আসলে আমাদের সমাজে এমন লোক আছে যারা নিজেরাই ছেলেমেয়েদের নিজের পছন্দ মতো বিয়ে দেয়, কিন্তু তারা ভুলে যায় জীবনটা ওনাদের নয়। যার সাথে যে মানুষটা সারা জীবন থাকবে, তাদের নিজেদেরও কথা বলে নেওয়া উচিত। নানান কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। সকালে চোখ খুলতে দেখি আলিফ আমার বেশ কাছাকাছি এসে ঘুমিয়ে আছে, একদম আমার বালিশে। সাথে আমার কাঁথাটাও দখল করে নিয়েছে। আলিফের নিঃশ্বাস আমি স্পষ্ট অনুভব করতে পারছি। আমার অবাধ্য চোখজোড়া আলিফকে দেখতে ব্যস্ত হয়ে আছে। কিছু সময় পর আলিফ চোখ খুলল। আমি ওর দিকে তাকিয়ে আছি। এটা দেখে ওর কোনো সমস্যা হলো না, তবে আমি বেশ লজ্জা পেলাম। আলিফও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় পর আলিফ মুচকি এসে বলল, ঘুম থেকে উঠলে তোমাকে বাচ্চাদের মতো লাগে, মুখটা ফুলে যায়, বেশ সুন্দর তুমি। আমি তোমার সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে চাই। কথাটা বলে আলিফ ওর ঠোঁটজোড়া আমার কপালের কাছে নিয়ে আসলো। এদিকে আমার হার্ট মনে হয় ড্রাম বাজানোর কম্পিটিশন দিচ্ছে, জোরে জোরে লাফাচ্ছে। মনে হয় এক্ষুনি হার্ট ফেটে যাবে। আলিফ ওর ওষ্ঠ আমার কপালে স্পর্শ করলো। আমি বেশ লজ্জা পেয়ে সেখানে থেকে প্রায় দৌড়ে চলে আসলাম। সকাল থেকে আমি আর আলিফের আশেপাশে যাইনি। খুব লজ্জা লাগছে আলিফকে দেখলে। আলিফও আমাকে আর ডাকেনি, হয়তো ভেবেছে আমি লজ্জা পাচ্ছি। সকালে খাওয়ার পর বাগানে গেলাম। হাঁটার সময় কেউ একটা আমার হাত ধরে হ্যাচকা টানে তার খুব কাছে নিয়ে আসলো। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। ভয়ে হাত পা কাঁপছে, তবুও আস্তে আস্তে চোখের পাপড়ি খুললাম। কিন্তু চোখের সামনে যে মুখটা দেখলাম, তাতে স্তব্ধ হয়ে গেলাম। এ কাকে দেখছি আমি? আলিফ আমাকে এইভাবে টেনে নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি। কেমন যে লাগছে বলে বোঝাতে পারবো না। আলিফ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিছু সময় অতিবাহিত হবার পর আলিফ নিজে থেকেই বলে উঠল, কি হয়েছে? সকাল থেকে কোনো খোঁজ নেই কেন? আমার ওপর কি তুমি রেগে আছো? নেও ঠেলা। কি জবাব দেব আমি? তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে তেমন কিছুই নয়। ওই আমি। আলিফের শান্ত দৃষ্টি ক্রমশ পরিবর্তিত হচ্ছে। মনে হয় রেগে যাচ্ছে। কি করব এখন? উনি রেগে যাচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ উনি আমার হাতটা ক্রমশ শক্ত করে চেপে ধরছে। ভয়ে লজ্জায় আমি কুঁকড়ে যাচ্ছি। এত রেগে যাওয়ার কি হলো কে জানে। আমি কিছুই চিনি না। আর তুমি একা ঘুরে বেড়াচ্ছ। ব্যাপারটা কি উচিত বলো? এইবার আমার খুব কান্না পাচ্ছে। দেওয়ালের সাথে আমাকে খুব শক্তভাবে চেপে ধরে আছে। পিঠে লোহার মতো কিছু একটাই খোঁচা লাগছে। খুব বেশি ব্যথা করছে। আমার চোখে পানি দেখে উনি অবাক হয়ে গেলেন। বেশ ব্যস্ত হয়ে বললেন, কি হলো তোমার? কাঁদছো কেন? সরি, আমি তো মজা করছিলাম, কিছু মনে করো না। আসলে সকালের পর থেকে তুমি আমার আশেপাশেও যাওনি, তার জন্য একটু রাগ হয়েছিল। আমার এমনটা করা উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। এই লোক তো একা একাই বক বক করে যাচ্ছে, আমার কোনো কথা শোনারই নাম নেই। আমি আস্তে করে বলে উঠলাম, আমার কিছুই হয়নি, মানে আমি রাগ করিনি। দেয়ালের থেকে কিছু একটা পিঠে ফুটছে মনে হয়। আলি বেশ ব্যস্ত হয়ে আমাকে পেছন দিকে ঘুরিয়ে দিল। পিঠের ক্ষত জায়গায় হাত দিয়ে বোঝার চেষ্টা করছে কেমন ক্ষত হয়েছে। আমারও বেশ ব্যথা লাগছে। এইবার আলিফ সত্যি অনেক বেশি রেগে গেল। তারপর ধমকের সুরে বলল, এত সময় বলনি কেন? অনেকটা কেটে গেছে। এসো, ওষুধ লাগিয়ে দিচ্ছি তোমাকে। বাড়িতে ওষুধ আছে তো? আমি ওপর নিচে মাথা নেড়ে বললাম যে আছে। উনি বেশ তাড়াহুড়ো করে আমাকে কোলে তুলে নিল। এটা কেমন হলো? কেটেছে পিঠে, কোলে নেওয়ার কি আছে বুঝলাম না। আমি বলে উঠলাম, আরে,
আমার পিঠে কেটেছে, পা তো ঠিক আছে। আমি হেঁটে যেতেই পারতাম তো। আমার কথায় উনি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। কি খেলে মানুষ কথায় কথায় রাগ করে কে জানে। উনি আমাকে কোলে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর ওষুধ খুঁজতে লাগলো। আমি বললাম ওষুধ ড্রয়ারের ভেতরে আছে। উনি কথায় জবাব না দিয়ে ওষুধ নিয়ে আসলেন। তারপর রাগী গলায় বলে উঠল, কি হলো? জামাটা খোলো, না হলে কি করে ওষুধ লাগাবো? এ কেমন জ্বালা! ওনার সামনে আমি জামা খুলবো নাকি? কাল কোনো দুঃখে যে থ্রি পিস পরতে গিয়েছিলাম কে জানে। আর কি সব বলছে উনি! ওনার কি কোনো লজ্জা নেই নাকি? আমি কাপা গলায় বললাম, না, আমি জামা খুলবো না। আপনি আমাকে দিন, আমি লাগিয়ে নেব। আলিফ কিছু না বলে ঘরে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর ওনার কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেয়ে আমার পাশে এসে দাঁড়ালো। কাঁচি দিয়ে উনি কি করবেন? আমাকে খুন করবেন নাকি? কাঁচি দিয়ে কি মানুষ খুন করা যায়? আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে পিছন দিকে ঘুরিয়ে দিল। তারপর উনি ক্ষত জায়গার আশেপাশে বেশ খানিকটা জামা কেটে ফেললেন। আমি চিৎকার করে বলে উঠলাম, এটা আমার সব থেকে পছন্দের জামা। আপনি এইভাবে কেন কেটে ফেললেন? উনি এমন একটা ভাব নিলেন যেন কিছুই হয়নি। আমি ওনার বাহুর কাছে শার্ট খামচে ধরলাম। তারপর রাগী গলায় বললাম, কেন এমন করলেন? আমার পছন্দের জামা কেটে কেন ফেললেন? উনি আমাকে আবারও পেছনের দিকে ঘুরিয়ে দিয়ে কাটা জায়গাটা ব্যান্ডেজ করে দিলেন। তারপর সিরিয়াস হয়ে বললেন, রেডি হয়ে এসো, তোমাকে একটা ইঞ্জেকশন করিয়ে নিয়ে আসি। আমি ছোটবেলা থেকেই সুই খুব ভয় পায় না। এখন ইঞ্জেকশন করতে গেলে তো, ওরে বাবা, না, কিছুতেই যাব না, একটুও না। আমি তড়িঘড়ি করে বললাম, আমি যাব না। আলিফ আমার দিকে এমনভাবে তাকালো যেন আমাকে ভস্ম করে দিবে। কিছু না বলে রেডি হয়ে নিলাম। কি যন্ত্রণা! ওনার সাথে চুপচাপ কথা না বলে হেঁটে যাচ্ছি। বাড়ি থেকে 2 মিনিট পর একটা ওষুধের দোকান, সেখানেই গেলাম আমরা। তারপর একটা টিটেনাস ইঞ্জেকশন করলাম। পুরনো লোহা টিন এসব কিছুতে কাটলে ইঞ্জেকশন করতে হয়, আর ভালো লাগে না। ইঞ্জেকশন পুশ করার সময় আমি আলিফের হাত ধরেছিলাম। আলিফ অবশ্য এসব নিয়ে কিছু বলেনি। বাড়ি আসার পথে আলিফ আমাকে বাড়ির সামনে রেখে কোথায় একটা চলে গেল। আমি জিজ্ঞেস করার আগেই তিনি বড় বড় পা ফেলে উধাও হয়ে গেলেন। পিঠে একটু ব্যথা করছে। ওই দোকানদার কাকু আবার কতগুলো ওষুধও দিয়ে দিয়েছে। যত সব ফাউল। আমার ওষুধ খেতে একদমই পছন্দ না। ঘরে ঢোকার সময় মায়ের সাথে দেখা হলো। মায়ের সাথে পাশের বাড়ির ভাবিও আছে। আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। মাও বেশ খুশি হয়ে আছে। কিন্তু কেন? ভাবি আমাকে দেখে বলে উঠল, ননদি তো আজকাল হাঁটতেই পারে না, বরের কোলে উঠে ঘুরতে হয়। এত সময় পর বুঝলাম আমাকে দেখে হাসার কারণ কি। এই আলিফের বাচ্চাকে নিয়ে আর পারি না। এখন আমারই লজ্জা পাওয়া লাগছে। কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেলাম। তারপর আলিশাকে কল দিয়ে সবকিছু বললাম। নেও, উনিও এখন হাসছে আর বলছে ভাইয়া ভাবির প্রেমে পড়েছে। আলিশার সাথে কথা বলা শেষ করে মায়ের কাছে গেলাম। মা হাসি মুখে আমার মাথায় হাত বুলিয়ে দিল। মা বাবা সন্তানের সুখেই খুশি থাকে। দুপুরের পরে আলিফ এক গাদা কাপড় কিনে বাড়িতে ফিরল। মা আব্বুর জন্য আর একদম আমার পছন্দের জামাটার মতো একটা জামা। আমি জামাটা দেখে খুব খুশি হলাম। তারপর ওনাকে প্রশ্ন করলাম, কোথায় পেয়েছেন? একদম একরকম তো। আলিফ কিছু না বলে মুচকি হাসলো। এই ছেলের হাসি দেখে তো আমার হার্টবিট মিস হবে শিওর। উনি সুপরিকল্পিতভাবে আমাকে মারতে চাইছে। হ্যাঁ, সেদিনটা বেশ ভালোই কেটে গেল। ওষুধের প্রভাবে পিঠের ব্যথাটাও কমে এসেছে। পরের দিন সকালে আলিফ আমাকে ডেকে নিয়ে বলল, মুনমুন, আজ আমাকে ফিরতে হবে। অফিস থেকে জরুরি কাজে ডেকেছে। তুমি চাইলে থাকতে পারো, তবে আমি তোমাকে সাথে নিয়ে যেতে চাই। কি সুন্দর বুদ্ধি ওনার! সাথে নিয়ে যেতে চাই, যত সব। এখন চলো ওনার সাথে। সকালের খাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। মা আব্বু অনেক থাকতে বলল, কিন্তু আলিফ তাদের বুঝিয়ে বলল ছুটি পেলে আবার নিয়ে আসবে। সকলকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম। বাসের ভিতর আমি জানালার পাশে বসলাম। রাতে ঘুম কম হওয়ার জন্য কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। চোখ খুলে দেখলাম আমি আলিফের ঘাড়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছি। আমাকে উঠতে দেখে আলিফ মুচকি এসে বলল, ঘুম ভেঙেছে তাহলে? আমি নিঃশব্দে মাথা নাড়লাম। আলিফ খুব যত্ন করে আমাকে বাস থেকে নামতে সাহায্য করলো। এই সামান্য কেয়ারটুকু যে মেয়েদের মনে কি রকম প্রভাব ফেলতে পারে তা আজ আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আলিফ বাড়ির সকলের জন্য কিছু খাবার কিনে নিল। আমি ওনার কাজে বেশ অবাক হলাম। উনি অবশ্য আমাকে তেমন কিছু বলার প্রয়োজন মনে করলেন না। একটা রিক্সা ডেকে তাতে চড়ে বসলেন আমাকে নিয়ে।
আমি মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে রইলাম। কেন যে রাগ হচ্ছে বুঝতে পারছি না। উনি খাবার কেনার সময় আমাকে কিছু বলেনি তাই হয়তো। রিকশার ওঠার পর বললেন, জানো মুনমুন, আমি বাড়ি থেকে কোথাও গেলে সাথে কিছু নিয়ে ফিরি। এতে করে বাড়ির সকলেই খুশি হয়। তেমন একটা টাকা তো খরচ না। আমার মুখে নিমিষেই এক চিলতে হাসি দেখা দিল। আলিফ কি আমার মনের কথা বুঝতে পারে? সত্যি, প্রথম প্রেমে পড়ার অন্যরকম অনুভূতি, আর তা যদি হয় হালাল, তাহলে তো কথাই নেই। বিয়ের আগে কোনো সম্পর্কই পবিত্র হয় না। হারাম কোনো কিছুই আসলে পবিত্র হতে পারে না। আমি মুচকি হাসছি দেখে আলিফ আমার হাতটা ওনার হাতের ভিতর আবদ্ধ করে নিল। তারপর মুচকি হেসে বলল, কি হলো, হাসছো যে? আমি মুখে কিছু না বলে ডানে বাঁয়ে মাথা নাড়লাম। আলিফ আর কিছুই জানতে চাইল না। সারা পথ উনি আমার হাত ধরেছিল। আমি অবশ্য নিষেধ করিনি, কারণ আমার নিজেরই খুব ভালো লাগছিল। আলিফেরও হয়তো ভালো লাগছিল। না হলে সারা পথ কি কেউ হাত ধরে থাকে নাকি? বাড়িতে আসতেই আলিশা দৌড়ে এলো। শাশুড়ি মাও এলেন। শ্বশুরাবু এখন বাড়িতে নেই। শত হলেও নিজের ছেলের উপর কি কেউ রাগ করে থাকতে পারে? আপনাকে ওই দিনের পরের দিনই ফিরে চলে গেছে। লোকেরা তাকে নিয়ে নানান কথা বলছিল। আসলে এইসব লোকেদের কোনো কাজ নেই মনে হয়। কার সাথে কি সম্পর্ক না জেনে সমালোচনা করতে থাকে। আমাদের দেখে আলিশা মুচকি এসে বলল, কিরে ভাইয়া, ভাবিকে বুঝি আমাকে ভুলে গেলি? হুঁ, এখন তো তোর মনেই থাকে না আমার কথা। আমি ওর এমন কথায় বেশ অবাক হলাম। আলিশা তো এমন মেয়ে নয়। বিয়ের পর থেকে আলিশাই আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে এই বাড়িতে, যা আমি আলিফের থেকেও প্রথম দিকে পাইনি। আলিফ মুচকি এসে খাবারের প্যাকেটটা আলিশার হাতে দিল। আলিশা সেখান থেকে একটা বের করে আমার মুখের সামনে ধরে বলল, এই নাও, খাও তুমি। আমি তাড়াতাড়ি ফুপো হতে চাই, তাই ঘুষ দিচ্ছি। আমি ভেবেছিলাম তোমার বর হয়তো আমার জন্য কিছুই আনেনি। এইটার অর্ধেক তুমি খাও, আর বাকিটা ভাইয়াকে খেতে বলো। ভালোবাসা বেড়ে যাবে। হি হি। আলিফ আলিশার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আলিশার তাতে কোনো পরিবর্তন হলো না। সে আমাদের খাইয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। যাওয়ার আগে অবশ্য ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলেছে। শাশুড়ি মা রান্নাঘরে কী সব করছে। আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রান্নাঘরে গিয়ে শাশুড়ি মাকে বললাম, মা, কোনো কাজ করা লাগলে আমার কাছে দেন, আমি করছি। শাশুড়ি মা রাগী গলায় বলল, আমাকে এতটা খারাপ ভাবারও দরকার নেই। এত দূর থেকে ফিরে এখনই নতুন বউকে দিয়ে রান্না করাবো? এতটাও খারাপ শাশুড়ি হয়ে যায়নি আমি। ঘরে গিয়ে বিশ্রাম নেওয়া হোক। ওনার কথায় আমার বেশ হাসি পেল। আমাকে এই কথাগুলো বলছিস, তবে সোজা সাপটা ভাবে না। কি লোক রে বাবা। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে চলে এলাম। আলিফ তখন খাটে হেলান দিয়ে বসে আছে। আমাকে দেখে মুচকি একটা হাসি দিল। কি লোক কে জানে। এমনি আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আর এখন এমন হাসি দিল তো পাগল হয়ে যাব। আমিও খাটে গিয়ে বসলাম। আলিফ কিছু একটা ভেবে ফট করে আমার হাত ধরে ফেলল। এমন কাজে আমি বেশ অবাক হয়ে গেলাম। তারপর শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওনার চোখের দিকে তাকানো আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে। কিছু সময় পর আলিফ নিজেই বলে বসলো, দেখো মুনমুন, তুমি খুব ভালো সুন্দর একটা মেয়ে। আমার তোমাকে পছন্দ হয়নি এমনটা নয়। আসলে মা আব্বু আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলবে। আবার তোমাদের কাছে টাকাও দাবি করবে। আম্মু আব্বু কখনো আমাদের এমন শিক্ষাটা দেয়নি। ওনারা যে কেন এত বদলে গেল কে জানে। তবে ওনারা সত্যি খুব ভালো। তুমি আস্তে আস্তে বুঝতে পারবে মা আব্বু কেমন। আমি এতদিন তোমাকে স্ত্রীর প্রাপ্য অধিকার দিইনি, কারণ আমি কিছুতেই এটা মানতে পারছিলাম না। তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, আর আমাকে একটু সময় দাও। আমি ঠিক সবকিছু মেনে নেব। করুণ চোখে আলিফ আমার দিকে তাকিয়ে আছে। সত্যিই তো, কেউ যদি না জানে যে তার বিয়ে, তাহলে তো রাগ করাই স্বাভাবিক। আমি আলিফের হাতের উপর আমার অন্য হাতটা রাখলাম। স্ত্রী তার স্বামীকে আশ্বস্ত করছে, এর থেকে ভালো কিছু কি আর হতে পারে? হয়তো না, আবার হতেও পারে, আমি জানি না। আমি আলিফের হাতের উপর হাত রাখার পর উনি আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরলো। আমার খুব ভালো লাগছে, তবে হাড়টা একটু জোরে জোরে ড্রাম বাজাচ্ছে, এই আর কি। কিছু সময় পরে আলিফ বলল, তুমি একটু ঘুমিয়ে পড়ো, দুপুরে উঠে গোসল করে নিও। রোদ থেকে এসেই গোসল করলে শরীর খারাপ হয়ে যাবে। আমি মুচকি এসে বালিশে মাথায় এলিয়ে দিলাম। কখন যে ঘুম চলে এলো নিজেই বুঝতে পারলাম না। ঘুম ভেঙে দেখলাম আমি কারো বাহুর মাঝে খুব দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে আছি। আর এই বাহুর মালিক আলিফ ছাড়া আর কেউ নয়। স্বামী স্ত্রী এমন কাছাকাছি থাকবে, এটাই তো স্বাভাবিক।
আমি নড়বার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। বাধ্য হয়ে ওইভাবে শুয়ে থাকতে হলো। চোখ জোড়া আবারও বন্ধ করে নিলাম। কারো ঠোঁটের উষ্ণ স্পর্শ কপালে লাগতেই চোখ মেললাম। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আলিফ মুচকি এসে বলল, যাও গোসল করে এসো, তারপর আমি যাব। আমি তড়িঘড়ি করে বলে ফেললাম, না। আলিফ শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে কি তুমি কি চাও একসাথে গোসল করতে? আমি রাগী চোখে ওনার দিকে তাকালাম। ওনার দিকে তাকাতেই উনি চোখ মারলেন, মানে এক চোখ বন্ধ করে আবার খুললেন। ধুর, আমার এখন লজ্জা লাগছে। দৌড়ে একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেলাম। উনি যে এত লজ্জা দিতে পারে আমি একটুও বুঝতে পারিনি। গোসল করার পর খেয়াল করলাম আমি শুধু শাড়ি নিয়ে এসেছি। এখন কি করব? গা মোছার জন্য তো কিছু একটা লাগবে নাকি? দরজা খুলে যদি দেখি উনি হলো বেড়ালের মতো ওত পেতে বসে আছে, এই নাই খুব লজ্জার ব্যাপার হয়ে যাবে। ভেজা শরীরে শাড়িটা পেঁচিয়ে নিলাম। দরজা খুলে বাইরে আসতেই দেখলাম উনি সেই বসেই আছে। আয়নাতে খেয়াল করলাম আমার শাড়ি লেগে লেগে আছে, মানে কিছু জায়গায় ভিজে গেছে আর কি। আলিফ হঠাৎ করে আমার দিকে এগিয়ে আসলো। আমি পিছন দিকে যেতে যেতে দেওয়ালে আটকে গেলাম। উনি খুব যত্ন করে আমার কপালে লেগে থাকা চুলগুলো কানের কাছে গুঁজে দিলেন। তারপর চোখের পাপড়ির ওপর চুমু খেলেন। আমি লজ্জায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ওনার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আলিফ নিজের ঠোঁটজোড়া ক্রমশ আমার ঠোঁটের দিকে এগিয়ে আনছে। একসময় তার দূরত্ব শূন্যে গিয়ে ঠেকল। এটা কেমন অদ্ভুত অনুভূতি আমার জানা নেই, তবে আমি আলিফকে এইভাবেই কাছে পেতে চাই, হয়তো এর থেকেও ঘনিষ্ঠভাবে। কিছু সময় পর আলিফ আমাকে ছেড়ে দিল। তারপর কপালে চুমু দিয়ে বলল, শাড়িটা পাল্টে নতুন শাড়ি পরো আর গা মুছে ফেলো, ঠান্ডা লাগবে। আমি মুখ ফুসকে বলে ফেললাম, এত সময় আর ঠান্ডা লাগেনি মনে হয়। আলিফ কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে রইল। তারপর কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। শ্বশুর আব্বু সন্ধ্যার আগে বাড়িতে আসবেন না। শাশুড়ি মা আর আলিশা খাবার সাজিয়ে রাখছে দুপুরের জন্য। আমিও ওদের সাথে হাত লাগালাম। আলিফ গোসল শেষ করে একটা কালো টি শার্ট পরে বাইরে এলো। ওনাকে খুব সুন্দর লাগছে, দেখতেও ইচ্ছে করছে, তবে লজ্জায় তাকাতে পারছি না। আলিফ আমার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। আলিশা ব্যাপারটা লক্ষ্য করে বলল, মা দেখো, তোমার ছেলে পাগল হয়ে গেছে। ভাবির দিকে তাকিয়ে মুচকি আসে। শাশুড়ি মা রাগে চোখে আলিশার দিকে তাকালো। আলিশা ভেংচি কেটে খাওয়ার দিকে মন দিল। আলি বেশ ভাব নিয়ে বলল, জানো মা, ভেংচি কাটে বাদরে, হা হা হা। লেজ ছাড়া বাদররাও ভেংচি কাটে। শাশুড়ি মা রেগে বললেন, তোদের কতবার বলতে হয় যে মানুষকে কোনো পশুর নামে ডাকতে হয় না। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বানিয়েছে। কাউকে এসব বলে ডাকলে আল্লাহ রাগ করেন। কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে, তুমি আমার বান্দাকে এসব নামে কেন ডেকেছ, আমি কি তাকে কুকুর বা কোনো পশু হিসেবে সৃষ্টি করেছি, তখন কি জবাব দিবি তোরা? আলিফ কিছু না বলে খেতে লাগলো। শাশুড়ি মা তো বেশ ধার্মিক আছে। খাওয়া শেষ করে আলিশার সাথে ছাদে গেলাম। সারা বিকাল আলিশার সাথে গল্প আর দুষ্টুমি করে কাটলো। নতুন হলেও কত সহজে আমি এদের সাথে মিশে গেছি, খুব ভালো লাগছে। ওই বাড়ি থেকে ফিরে মাকে কল করে বলেছিলাম আমরা আল্লাহর রহমতে সুস্থভাবে পৌঁছাতে পেরেছি। আলিশা সত্যি খুব ভালো একটা মেয়ে, অনেক মিশুক। আলিফ বেশ কয়েকবার ছাদে এসে দেখে গেছে, তবে আমাকে ডাকতে পারিনি। সন্ধ্যার দিকে আলিফ মসজিদে নামাজ পড়তে গেল। আমরাও সকলে নামাজ শেষ করলাম। শ্বশুর আব্বু নামাজের একটু পর বাড়িতে ফিরলেন। আমি তাকে সালাম দিলাম। সে স্বাভাবিকভাবেই উত্তর দিল। তারপর হাসি মুখে বলল, তোমাদের বাড়ির লোকেরা কেমন আছে? আমি জবাবে বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? উনি মাথা নেড়ে জবাব দিলেন। তারপর ঘরের দিকে চলে গেলেন। আমিও ঘরে এসে বসে কি করব ভাবতে লাগলাম। সকলের জন্য চা বানালে মন্দ হয় না। গরম গরম চা এখন খেতে বেশ ভালোই লাগবে। কথাটা মাথায় আসতেই রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরের পাশের ঘরটাতে শ্বশুর আব্বু ও শাশুড়ি মা থাকেন। রান্নাঘর দিকে ওই ঘরের কথা স্পষ্ট শুনতে পাওয়া যায়। চা বানানোর সময় কানে এলো আলিশা ও আব্বু কথা বলছে। আব্বা চুপই আছে। আলিশা ওনাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে। স্বাভাবিক সুরে আলিশা বলে চলেছে, আব্বু, তুমি আমাদের সবসময় মিলেমিশে থাকতে শিক্ষা দিয়েছ। আমি সেদিন সকলের সামনে তোমাকে অপমান করতে ওই কথাগুলো বলিনি। আসলে আব্বু, প্রথম দিকে ব্যবহারটাই মানুষের প্রতি ধারণার সৃষ্টি করে। তুমি নতুন বউকে রেখে আমাকে শাড়ি দিয়েছ, হয়তো ভেবেছ ভাবি অনেক শাড়ি পেয়েছে, আমার হয়তো খারাপ লাগছে, কিন্তু না।
বিয়েতে তো অনেক শাড়ি পাবে, এটাই স্বাভাবিক। শত শাড়ি থাকলেও পার্থক্য কিন্তু থেকেই যায়। ভাবির মনে এটা গেঁথে যাবে যে তুমি সে নতুন বউ থাকা অবস্থায় তাকে বাদ দিয়ে আমাকে শাড়ি দিয়েছো। আর যেসব লোক আমাকে তোমার কাছে খারাপ বানাচ্ছিল, তারাই ভাবির কানে কথাটা বিষিয়ে দিত, ওরাই কথাটা তুলতো। দেখো আব্বু, আমি সারা জীবন এই বাড়িতে থাকবো না। একটা মেয়ের জন্য এটা স্বাভাবিক। চাইলেও তোমাদের সেইভাবে খেয়াল রাখতে পারবো না। ভাবি তোমাদের দেখাশোনা, সেবা যত্ন ইত্যাদি করবে। ভাবি কি চাইলেও তার মা বাবাকে এখানে এনে রাখতে পারবে? বা তারাও এখানে আসতে চাইবে না? তেমন তোমরাও। ভাবির সামনে ওইভাবে শুধু আমাকে শাড়ি দেওয়াটা কি উচিত ছিল? আমি অন্যায় ব্যবহার করেছি তোমার সাথে। আমার জন্য তুমি লোকের কাছে কথা শুনেছ। আমি তোমার কাছে ক্ষমা পাচ্ছি। একটা মেয়ে কি করে এতটুকু বয়সে এতটা বুঝতে পারি আমি জানি না। তবে এই সামান্য ব্যাপারটা অনেক বয়সের লোকেরাও বুঝতে পারে না। এত সময় চা হয়ে গেছে। চা নিয়ে ওই ঘরে গেলাম। দেখলাম শ্বশুরাবু আলিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আমার সেই ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল। আবুর চোখে পানি, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলাম। যে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়, এটা ইসলামের নিয়ম। কিন্তু আমরা তেমন কেউই এটা মেনে চলি না। শ্বশুর আব্বু চা পেয়ে খুব খুশি হল। চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিলেন। তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমার আজ সত্যি খুব ভালো লাগছে। এমন সময় আলিফ বাড়িতে এলো। সেও আমাদের সাথে আড্ডায় যোগ দিল। সকলে রাতের খাবার শেষ করে নিজেদের ঘরে চলে আসলাম। আলিফ আমার কাছে অনেক আবদার করে বলল, মুনমুন, চলো না, আজ দুইজনে মিলে এশার সালাত আদায় করি। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম। নামাজ শেষ করার পর আলিফ এক অদ্ভুত আবদার করে বসল। আমার হাত ধরে বলল, মুনমুন, আজকে আমি তোমাকে নিজের করে পেতে পারি? আমি সত্যি আমার বউকে ভালোবেসে ফেলেছি। খুব ভালোবাসি তোমাকে। আমি খুশিতে লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজতে লাগলাম। অবশেষে আলিফের বুকের ভেতর মুখ লুকিয়ে বসে রইলাম। আলিফ আমার এমন আচরণের বুঝে গেল আমি ওকে নিজের করে পেতে চাই। আলিফ মুচকি এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় নিয়ে গেল। অন্ধকার রাত আরো একটি হালাল ও পবিত্র সম্পর্কে পূর্ণতার সাক্ষী হয়ে রইল। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।